জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আজকের আয়োজন এখন চারদিক। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেদি নানি। ভারত থেকে 3বারে লাইন অফ ক্রেডিটের মাধ্যমে $736 কোটি ঋণের মধ্যে $180 কোটি পাওয়া গেছে, বাকিটাও দেবে ভারত। বেলা 11টায় সচিবালয়ে ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে সাক্ষাৎ শেষে একথা বলেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। ভারতের সাথে কোনো কাজ থেমে নেই জানিয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি সহ আরও বেশ কিছু বড় বড় প্রকল্পে ভারত আগ্রহ দেখিয়েছে। এদিকে সাক্ষাৎ শেষে ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা সাংবাদিকদের বলেন, আশুগঞ্জ ও আখাউড়া প্রকল্প সহ কোনো প্রকল্প স্থগিত হয়নি। আগের মতোই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেবে ভারত। আর ভারত থেকে বাংলাদেশে যে ঋণ পাওয়ার কথা সেটিও চলমান থাকবে বলেও জানান প্রণয় ভার্মা। Bangladesh and India are the two important partners. There are some issues that we have got some trade differences, but this will be sorted out. They have, the Excellency had said that they will also encourage that, so our export also goes there, and quality and things, the terms of things should be win-win situation. That is very important. Their business people also win and we also win. That is one. Second is one of the important training and technical. So that is they have expertise in various fields, including nuclear field and all that. We also have important interaction in areas like science and technology, which is under his charge. Our development cooperation projects, many of them, as he mentioned, are important big projects which have been identified by Bangladesh for their own benefit, and we are happy to take them forward. Of course, there will be issues in implementation which we will have to resolve through mutual cooperation, but our approach moving forward is a positive and constructive. এদিকে সীমান্ত সংকট সহ দুই দেশের ব্যবসা বাণিজ্যে বিরাজমান সমস্যাগুলো আলোচনায় সমাধান সম্ভব বলে জানিয়েছেন ভারতীয় হাই কমিশনার। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব জসিমউদ্দিনের সাথে বৈঠকের পর একথা বলেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। বৈঠকে দুই দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক নিয়েও কথা হয়েছে বলে জানান তিনি। It was more to introduce each other and also to exchange views on broader relationship, not very detailed, but this was an introductory meeting. We are closely engaging with the government of Bangladesh to fulfill the shared aspirations of our people for peace, security and development, and we will continue to take forward the relationship in multifaceted areas in which we are engaged. It's a very important relationship for us, and we look forward to taking this forward even more in the coming days. বাংলাদেশের পাট পণ্য আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। বিকেলে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের হাই কমিশনার। পরে অর্থ উপদেষ্টা জানান, যদি বাণিজ্যিকভাবে লাভবান হওয়া যায় তাহলে বাংলাদেশ থেকে দুবাই ফ্লাইটে পাকিস্তান ট্রানজিটের বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। এদিকে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে আগ্রহী পাকিস্তান। এছাড়াও বন্যা পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশকে সহযোগিতা করতে প্রস্তুত পাকিস্তান। To do that, that's why the chief advisor is having us here, giving us time. One of the most important positions, right? Yes, finance. একটা বিষয় খুব আগ্রহ প্রকাশ, আমাদের জুট প্রোডাক্টটা খুব অ্যাট্রাকটিভ। ওরা জুটের বিভিন্ন ভেরিয়েশন, ওরা এতটা ছিল না, জানা ছিল না, ধারণা ছিল খালি গানি ব্যাগ হয়। আমি বলি জুটের জন্য এত বেশি জিনিস তৈরি হয়, এবং ওরা বলেছে তোমাদের একটা এক্সিবিশন হবে, ওটা যে পার্টিসিপেট করো, দে উইল ট্রাই টু প্রমোট এক্সপোর্ট আমাদের জুট প্রোডাক্টের ওখানে। তখন আমি বলছি অন্য অন্য প্রোডাক্ট যেন এক্সপোর্ট করতে পারে। আর ওদের দিক থেকে যদি আমাদের ব্যবসায়ীরা যদি কনভিন্স হয় কী কী জিনিস আনবে। আরেকটা জিনিস ওরা চেষ্টা করবে, ডিরেক্ট ফ্লাইট, এটা বহু আগে ছিল, তাই না, ঢাকা করাচিতে ছিল, লাহোরও ছিল আগে, এখন ঢাকা করাচিতে ফ্লাইট ওপেন করতে পারে। এটা সুবিধা হবে। বিমান যদি হয় কি দুবাই যাওয়ার আগে কিছু প্যাসেঞ্জার ওখানে ড্রপ করলো, ওখান থেকে প্রচুর প্যাসেঞ্জার আবার দুবাই যায়, তো ওটা কমার্শিয়ালি ভায়াবল হয়, ওরা রেসিপ্রোকাল। We had a wonderful discussion regarding the economic and trade relations between Pakistan and Bangladesh. We touched nearly every aspect of that, and we are looking forward to have greater and more in-depth
economic and trade cooperation and interaction with Bangladesh, inshallah, in the coming days. We are ready to assist Bangladesh, the government and the people in the post-flood relief efforts. ট্যাক্স ফাঁকি দিলে যথাযথ নাগরিক সেবা পেতে অসুবিধা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বিকালে অনলাইন ট্যাক্স বিষয়ক সভা শেষে এই কথা বলেন তিনি। এছাড়া ঘুষ দিয়ে ট্যাক্স ফাঁকি না দেওয়ারও আহ্বান জানান তিনি। বলেন, ট্যাক্স দেওয়ার ক্ষমতা যাদের আছে তাদের ট্যাক্স দিতেই হবে, তাহলেই দেশ স্বয়ংসম্পূর্ণ হবে। সবাইকে সরকারের কোষাগারে ট্যাক্স জমা দেওয়ারও আহ্বান জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, পূর্বের অনলাইনে ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে কিছু ত্রুটি ছিল, যা সমাধান করা হচ্ছে। আগামী বছর 1 জুলাই থেকেই ট্যাক্স দাতারা অনলাইনে ট্যাক্স দিতে পারবেন বলেও জানান তিনি। আমি অনেকটা বলে সর্বজনীন এতে ট্যাক্স দিতে হবে, তবে ট্যাক্স মানে কি সবাই যারা ট্যাক্সেবল ক্যাপাসিটি নাই বা থ্রেশহোল্ডের নিচে জোর করে দেখে ট্যাক্স আদায় করবেন সেটা না, এটা এক নাম্বার। দ্বিতীয়টা হলো ট্যাক্স যেটা সরকার কালেক্ট করে এখন অনলাইন বেশি করে এমফেসিস দিচ্ছি, অনলাইনে চেহারা যখন না দেখে অফিসারে তখন হচ্ছে স্বাচ্ছন্দ্য অনুভব করে আমি দিচ্ছি। আর চেহারা দেখা মানে কি জানেন তো, অনেক রকম, মানে ট্যাক্স ফাঁকি দেওয়া মানে কি ট্যাক্সটা দেবেন লিকের জন্য না হয়, আপনি যেটা দেবেন টাকাটার জন্য সরকারের কোষাগারে পৌঁছায়, মাঝখানে কিন্তু কোনো আর লিকেজ হয় না, মিডল ম্যান বা কোনো থ্রোতে যেন অন্যখানে চলে না যায়। 2016 সালে আমার যতটুকু মনে পড়ে যে আমরা অনলাইন রিটার্নটা চালু করেছিলাম, সেটা আসলে যখন ইউজ করার পর্যায়ে গেল তখন দেখা গেল যে এটা বেশ কিছু ত্রুটি ছিল, সেটা কিন্তু আলটিমেটলি সাকসেসফুল হয়নি। পরবর্তীতে আবার 21 সাল থেকে আমরা এটা চালু করলাম। সেখানেও করদাতাদের একটা সন্দেহ ছিল, ভয় ছিল, ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনের একটা ভয় ছিল, যে কারণে দেখেন সংখ্যাটা আস্তে আস্তে বাড়ছে এবং গতবার আমরা 5.5 লাখ পেলাম। বড় পার্থক্য হলো ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন আমরা মনে প্রাণে চাচ্ছি যে আমাদের ট্যাক্স পেয়াররা যাতে এই অনলাইন ফ্যাসিলিটিটা সম্পূর্ণ ভোগ করে, এবং আমাদের যদি 1,04,00,000 ট্যাক্স পেয়ারের মধ্যে 1 কোটি ট্যাক্স পেয়ার অনলাইনে দিতে পারে, আমরা সেইভাবে এখনকার এই সিস্টেমটাকে রেডি করছি। একে একে 3টি ইউনিটই অচল হয়ে যাওয়ায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। যান্ত্রিক ত্রুটির কারণে সোমবার থেকে 275 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তৃতীয় ইউনিটটিও অচল হয়ে পড়ে। সংশ্লিষ্টরা জানান, কেন্দ্রের 3টি ইউনিটের মধ্যে 125 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 2 নম্বর ইউনিটটি চলতি বছরের শুরু থেকেই বিকল। 125 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 1 নম্বর ইউনিটটিও ওভারহোলিং এর কারণে বন্ধ রয়েছে। তৃতীয় ইউনিটটি 7 তারিখ চালু হলেও দুদিনের মাথায় যান্ত্রিক ত্রুটির কারণে তা বন্ধ হয়ে গেলে পুরো বিদ্যুৎ কেন্দ্রই বন্ধ হয়ে যায়। তবে ওভারহোলিং থাকা 1 নম্বর ইউনিটটি 2-1 দিনের মধ্যে চালু হলে জাতীয় গ্রিডে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু হবে বলে আশা সংশ্লিষ্টদের। এদিকে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে পড়ায় লোডশেডিং এর কবলে পড়েছে দিনাজপুর অঞ্চল, যার বিরূপ প্রভাব পড়েছে জনজীবন, ব্যবসা বাণিজ্য, বিদ্যুৎ নির্ভর সেচ ও শিল্প কারখানায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রংপুর আবু সাইদ হত্যা মামলায় গ্রেফতার 2 পুলিশ সদস্যের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে পুলিশের পক্ষ থেকে 5 দিনের রিমান্ড আবেদন করা হলে বিচারক আসাদুজ্জামান শুনানি শেষে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এএসআই মোহাম্মদ আমির আলী ও সুজন চন্দ্র রায়কে রংপুর মুখ্য মহানগর আদালতে নেওয়া হয়। এ সময় আসামি পক্ষে কোনো আইনজীবী না থাকায় অভিযুক্ত 2 পুলিশ সদস্যের কথা শোনেন আদালত। তারা জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সেদিন গুলির ঘটনা ঘটে। পুলিশ জানায়, আবু সাইদের নিহতের ঘটনায় মেট্রোপলিটন তাজহাট থানায় হওয়া মামলার পরিপ্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তার রিকুইজিশনের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোমবার সন্ধ্যায় অভিযুক্ত 2 পুলিশ সদস্যকে পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। আবু সাইদ হত্যার ঘটনায় 18 আগস্ট তার বড় ভাই রমজান আলী বাদী হয়ে মেট্রোপলিটন তাজহাট থানায় 17 জনকে আসামি করে মামলা করেন। এর আগে 3 আগস্ট এএসআই আমির আলী ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে বরখাস্ত করা হয়েছিল। এখন চারদিকে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তির মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ছাত্র জনতার সম্মিলিত চেষ্টায় দেশ স্বৈরাচারের হাত থেকে মুক্ত হয়েছে। এই আন্দোলনে সকল শহীদদের নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী শহীদ আসিফ হাসানের স্মরণে স্মৃতিফলক উন্মোচন করা হয় তার নর্দার্ন বিশ্ববিদ্যালয়ে। স্মৃতিফলক উন্মোচন করেন উপদেষ্টা নাহিদ ইসলাম। অনুষ্ঠানে তিনি বলেন, দেশের দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সজাগ থাকতে হবে। এর আগে তার স্মৃতিচারণ করেন সহপাঠীরা। তারা বলেন, যখন আসিফ শহীদ হলো তখন তার গায়ে 18টি গুলির দাগ দেখতে পান তারা, যা একটা স্বাধীন দেশে কখনোই হবার কথা নয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ আসিফ হাসানের পরিবারের সদস্যরা। দেশের বিভিন্ন স্থানে গণ অভ্যুত্থানের প্রেরণায় দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে ছাত্র জনতার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে কুমিল্লার টাউন হল মাঠে মতবিনিময় সভায় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, জনগণ পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেবেন সেটি বাস্তবায়ন করবেন সরকার। এদিকে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এখন চাইতে নিচ্ছি আরো একটি বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম আরো একবার। আপনারা দেখছেন এখন চারদিক। দেশে কর্তৃত্ববাদী সরকারের শাসন পরিবর্তন হওয়ায় সব খাতের মতো সড়কে শৃঙ্খলা ফিরবে। তবে সড়ক কর্তৃপক্ষ ও ব্যবহারকারী সবাইকে সচেতন হওয়া প্রয়োজন। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসি এর আলোচনায় এমন মত উঠে আসে। বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ডিটিসি এর আয়োজনে গণপরিবহনের শৃঙ্খলা আনয়নে করণীয় শীর্ষক অংশীজন সভা অনুষ্ঠিত হয়, যেখানে ট্রাফিক পুলিশ, বাস মালিক, রাজুক, শিক্ষক, শিক্ষার্থীর প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা বলেন, ঢাকার সড়কের শৃঙ্খলা ফেরাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জনসচেতনতা। এক্ষেত্রে আইন প্রয়োগের পাশাপাশি পারিবারিক পর্যায়েও সচেতন হতে হবে। লেখক সিরাজউদ্দিন সাথীর নতুন বই ফ্যাসিবাদ অতীত ও বর্তমান ভারত বাংলাদেশ প্রেক্ষাপট নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোচনা হয়েছে। বইটি জুলাই-আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের উৎসর্গ করেছেন লেখক। বিকেলে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে লেখক ও রাষ্ট্রচিন্তাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন লেখক, শিক্ষক, রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক, চিন্তাবিদ ও শিক্ষার্থীরা। তোমার আইডি কার্ড জমা দিয়ে তুমি বাড়ি ফিরে যাও। এই ছিল এখন চারদিকে।